প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পরিণতি ও সুশাসন প্রথম পত্রের সপ্তম অধ্যায় থেকে আলোচনা করব। সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে সরকার কাঠামো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা জানি যে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ চারটি উপাদান রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে সরকার। এবং প্রাচীন কাল থেকে আজ অবধি বিভিন্ন সময় বিভিন্ন রকমের সরকার পদ্ধতি লক্ষ্য করা যায়। সরকার একটি বাস্তব রাজনৈতিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের মুখপাত্র। সংকীর্ণ অর্থে সরকার বলতে আইন, শাসন ও বিচার বিভাগের সমন্বিত রূপকে বোঝায়, কিন্তু ব্যাপক অর্থে সরকার বলতে রাষ্ট্রের সকল নাগরিকের সমষ্টিকে বোঝায়, কেননা সরকার গঠিত হয় সকল নাগরিকের সম্মতিক্রমে। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার পরিবর্তন করে। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা মূলত সরকারের মাধ্যমেই প্রকাশিত হয়। রাষ্ট্রভেদে সরকারের রূপ ও সংগঠন আলাদা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমেই সরকার নিয়ে একটু আলোচনা করি। যে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকার। রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা, বিধিনিষেধ সমূহ সরকারের মাধ্যমেই প্রকাশিত হয়। অধ্যাপক হ্যারল্ড জে লাস্কি বলেন, সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। সরকার একটি বাস্তব রাজনৈতিক প্রতিষ্ঠান। সংকীর্ণ অর্থে সরকার বলতে আইন, শাসন ও বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে বোঝায়, কিন্তু ব্যাপক অর্থে সরকার গঠিত হয় সকল নাগরিকের সম্মতিক্রমে। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন ও পরিবর্তন করে থাকে। রাষ্ট্রভেদে সরকারের কাঠামো, রূপ, সংগঠন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। প্রাচীন কাল থেকে আজ অবধি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থার উদ্ভব ঘটেছে। সরকারের শ্রেণী বিভাগ। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ও দার্শনিক বিভিন্নভাবে সরকারের শ্রেণী বিভাগ করেছেন। গ্রিক দার্শনিক এরিস্টটল দুটি নীতি বা ভিত্তি বা মাপকাঠির সাহায্যে সরকারের শ্রেণী বিভাগ করেছেন। দুটি মাপকাঠির ভিত্তিতে, এক হচ্ছে সংখ্যা নীতি, দুই লক্ষ্য বা উদ্দেশ্য নীতি। সংখ্যা নীতি অনুযায়ী তিনি সরকারকে একজনের, কয়েকজনের এবং অনেকের শাসন এই তিন শ্রেণীতে বিভক্ত করেছেন। সংখ্যা নীতি অনুযায়ী তিনি সরকারকে একজনের শাসন, কয়েকজনের শাসন এবং অনেকের শাসন এই তিন শ্রেণীতে বিভক্ত করেছেন। উদ্দেশ্য নীতি অনুযায়ী তিনি সরকারকে আবার স্বাভাবিক ও বিকৃত এই দুই ভাগে বিভক্ত করেছেন। তার মতে রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং পলিটি হলো স্বাভাবিক সরকার, অপরদিকে স্বৈরতন্ত্র, ধনিক বা কুলীনতন্ত্র এবং গণতন্ত্র বা জনতাতন্ত্র হলো বিকৃত সরকার। পরবর্তীতে জেজেক রুসো, মন্টেস্কু, মেরিয়ট, অধ্যাপক লিকক, ম্যাকাইভার, অ্যালান আর বল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীগণ সরকারের শ্রেণী বিভাগ করেছেন। অধ্যাপক লিকক প্রদত্ত সরকারের শ্রেণী বিভাগটি সহজ সরল প্রকৃতির। অধ্যাপক লিকক সার্বভৌম ক্ষমতার অবস্থান ও ব্যবহারের ভিত্তিতে সরকারকে গণতন্ত্র ও একনায়কতন্ত্র এই দুই ভাগে বিভক্ত করেছেন। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা থাকে জনগণের হাতে, কিন্তু একনায়কতন্ত্রে তা থাকে এক ব্যক্তি বা এক নেতা বা এক দলের হাতে। বর্তমান সময়ে গণতন্ত্র হলো সর্বাপেক্ষা জনপ্রিয় সরকার ব্যবস্থা। গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রপ্রধানের ক্ষমতা লাভের পদ্ধতি অনুসারে
সরকারকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র এই দুই ভাগে বিভক্ত করা হয়। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে রাজা বা রানী ক্ষমতাপ্রাপ্ত হন উত্তরাধিকার সূত্রে। রাজা বা রানী নামমাত্র শাসক। প্রকৃত শাসন ক্ষমতা ন্যস্ত থাকে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের হাতে। গ্রেট ব্রিটেন, জাপান প্রভৃতি রাষ্ট্রে এরূপ সরকার প্রচলিত রয়েছে। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে যখন রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা নির্বাচিত হন, তখন তাকে প্রজাতন্ত্র বলে। আমেরিকা যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ সহ অনেক রাষ্ট্রে প্রজাতান্ত্রিক সরকার প্রচলিত রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রপ্রধানের ক্ষমতা লাভের রাষ্ট্রে রাষ্ট্রপ্রধানের ক্ষমতা লাভের পদ্ধতি অনুসারে সরকারকে আমরা দুই ধরনের পেলাম, যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র। আবার আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যকার সম্পর্কের ভিত্তিতে সরকার দু রকমের হতে পারে, যেমন সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকারে শাসন বিভাগ অর্থাৎ মন্ত্রিসভা গঠিত হয় আইন বিভাগের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা। মন্ত্রিসভা অর্থাৎ শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে। এরূপ শাসন প্রচলিত রয়েছে যুক্তরাজ্য, ভারত, জাপান, বাংলাদেশ প্রভৃতি রাষ্ট্রে। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে শাসন বিভাগ আইন বিভাগের দ্বারা গঠিত হয় না এবং সাধারণত আইন বিভাগের নিকট দায়ী থাকে না। আমেরিকা যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া সহ অনেক রাষ্ট্রে এরূপ সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংবিধানকে কর্তৃক কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন নীতি অনুসারে সরকারকে আবারও দুই ভাগে ভাগ করা যায়: যুক্তরাষ্ট্রীয় সরকার এবং এককেন্দ্রিক সরকার। এককেন্দ্রিক সরকার প্রচলিত রয়েছে গ্রেট ব্রিটেন, বাংলাদেশ প্রভৃতি রাষ্ট্রে, এবং যুক্তরাষ্ট্রীয় সরকার প্রচলিত রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ভারত প্রভৃতি রাষ্ট্রে। এককেন্দ্রিক সরকারে সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকে এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের সকল ক্ষমতা সংবিধান কর্তৃক কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের মধ্যে বন্টন করে দেয়া হয়। গণতন্ত্র আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় সরকার। গণতন্ত্রের সকল রাষ্ট্রীয় ক্ষমতার উৎস জনগণ। কার্ল মার্কসের সমাজতান্ত্রিক আদর্শকে সামনে রেখে 1907 খ্রিস্টাব্দে বিপ্লবের মাধ্যমে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। সমাজতন্ত্রে একদলীয় শাসন প্রতিষ্ঠিত হলেও এ সরকারের লক্ষ্য হল সামাজিক কল্যাণ এবং সম্পদের সুষম বন্টন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমেই গণতন্ত্র নিয়ে আলোচনা করব। যে গণতন্ত্র আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় সরকার। গণতন্ত্রের সকল রাষ্ট্রীয় ক্ষমতার উৎস জনগণ। গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ ডেমোক্রেসি, যা গ্রিক শব্দ ডেমোস এবং ক্রেটোস বা ক্রেটিয়া থেকে উদ্ভূত। ডেমোস অর্থ জনগণ এবং ক্রেটোস বা ক্রেটিয়া শব্দের অর্থ শাসন ক্ষমতা। সুতরাং শব্দগত অর্থে গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন ক্ষমতা। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস বলেন, গণতন্ত্র এমন এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা আইনত কোনো শ্রেণী বা শ্রেণীসমূহের উপর ন্যস্ত না থেকে সমাজের সকল সদস্যদের উপর ন্যস্ত থাকে। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস বলেন, গণতন্ত্র এমন এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা আইনত কোনো শ্রেণী বা শ্রেণীসমূহের উপর ন্যস্ত না থেকে সমাজের সকল সদস্যদের উপর ন্যস্ত থাকে। স্যার জন সিলি বলেন, গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার যেখানে সকলেরই অংশগ্রহণের সুযোগ আছে। স্যার জন সিলি বলেন,
গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার যেখানে সকলেরই অংশগ্রহণের সুযোগ আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো দুজন দার্শনিকের সংজ্ঞা পড়ব। অধ্যাপক ডাইসি বলেন, গণতন্ত্র হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যেখানে শাসকগণ তুলনামূলকভাবে জনসংখ্যার একটি বিরাট অংশ। অধ্যাপক ডাইসি বলেন, গণতন্ত্র হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যেখানে শাসকগণ তুলনামূলকভাবে জনসংখ্যার একটি বিরাট অংশ। প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, খুবই জনপ্রিয় প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, যিনি 1863 সালে দাস প্রথা বিলুপ করেছিলেন, প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য জনগণের দ্বারা পরিচালিত জনপ্রতিনিধিমূলক শাসন ব্যবস্থা। প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য জনগণের দ্বারা পরিচালিত জনপ্রতিনিধিমূলক শাসন ব্যবস্থা। সুতরাং গণতন্ত্র বলতে এমন এক শাসন ব্যবস্থা বা সমাজ ব্যবস্থাকে তাকে বোঝায় যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ, সরকার গঠন ও তা পরিচালনা করতে পারে। আধুনিক গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা গণতন্ত্রের বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করব। গণতন্ত্রের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। জনগণের সম্মতি, যে গণতান্ত্রিক সরকার জনগণের সম্মতির উপর নির্ভরশীল। নির্বাচনের মাধ্যমে জনগণ সরকার গঠন বা পরিবর্তন করতে পারে। বহুদল ব্যবস্থা, গণতান্ত্রিক সরকারে একাধিক রাজনৈতিক দল থাকে। দল ব্যবস্থা আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের অন্যতম প্রয়োজনীয় দিক। যে গণতান্ত্রিক সরকার এমন একটি সরকার যেখানে বহুদল ব্যবস্থা থাকে। স্বাধীন বিচার ব্যবস্থা, যে গণতন্ত্র জনগণের জীবন ও সম্পদ এবং সামাজিক ও রাজনৈতিক অধিকার সংরক্ষণ করে। স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে তা সংরক্ষণ করা হয়। এজন্যই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা অত্যন্ত জরুরি। এর অভাবে গণতন্ত্র জনতন্ত্রে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। নিয়মতান্ত্রিক ব্যবস্থা, গণতন্ত্রে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তন করা যায়। গণতন্ত্রে সরকার গঠন বা পরিবর্তন করা হয় নির্বাচনের মাধ্যমে। যে গণতন্ত্রে সরকার গঠন বা পরিবর্তন করা হয় নির্বাচনের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। আইনের শাসন, যে গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য আইনের শাসন। আইনের চোখে সকলেই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। জাতি, ধর্ম, বর্ণ, ধনী দরিদ্র নির্বিশেষে সবাইকে আইনের অনুশাসন মেনে চলতে হয়। আইনের নিয়ম ব্যতীত কাউকে বন্দী বা আটক রাখা যায় না বা শাস্তি দেয়া যায় না। সংবাদপত্রের স্বাধীনতা, যে স্বাধীন সংবাদপত্র বা ফ্রি প্রেস গণতন্ত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য। সংবাদপত্রের স্বাধীন ভূমিকা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অপরিহার্য। গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদপত্র জনগণ ও সরকার উভয়কে শিক্ষিত ও সচেতন করে তোলে। গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদপত্র জনগণ ও সরকার উভয়কে শিক্ষিত ও সচেতন করে তোলে। প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, গণতন্ত্রে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সরকার গঠিত হয়। গণতন্ত্রে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সরকার গঠিত হয়। দায়িত্বশীল সরকার, গণতন্ত্র দায়িত্বশীল শাসন। গণতান্ত্রিক সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের নিকট তাদের কাজের জন্য জবাবদিহি করে বা দায়ী থাকে।
যে গণতান্ত্রিক সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের নিকট তাদের কাজের জন্য জবাবদিহি করে বা দায়ী থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণতন্ত্রের প্রকারভেদ রয়েছে। গণতন্ত্রকে দুভাগে ভাগ করা যায়, হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্রে নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যাবলীতে সরাসরি বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। প্রাচীন গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র নগররাষ্ট্রগুলোতে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল, কিন্তু আধুনিক রাষ্ট্র আয়তনে যেমন বিশাল, জনসংখ্যাও তেমনি বিপুল, সুতরাং প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র ভিত্তিক প্রত্যক্ষ গণতন্ত্র বর্তমানে অচল। তবে সুইজারল্যান্ডের 5টি ক্যান্টন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড স্থিত কয়েকটি শহরে এখনো প্রত্যক্ষ গণতন্ত্রের আংশিক প্রয়োগ লক্ষ্য করা যায়। আধুনিক গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে নির্বাচক মণ্ডলীর ভোটে সরকার গঠিত হয়, অর্থাৎ নাগরিকগণ পরোক্ষভাবে প্রতিনিধি প্রেরণ করে রাষ্ট্র শাসনে অংশগ্রহণ করে থাকে। পরোক্ষ গণতন্ত্রে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হচ্ছে দায়িত্বশীল শাসন ব্যবস্থা। নির্বাচিত গণপ্রতিনিধি ও সরকার যেন সবসময় জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে, এজন্য পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রেও প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি কার্যকর হতে দেখা যায়। এ পদ্ধতিগুলো হচ্ছে গণনির্দেশ, গণ উদ্যোগ, পদচ্যুতি এবং গণভোট। তাহলে প্রথমে এই গণনির্দেশ নিয়ে আলোচনা। সাংবিধানিক আইন বা সাধারণ আইন সংক্রান্ত কোনো পরিবর্তন বা সংশোধনের জন্য জনমত গ্রহণের প্রয়োজন দেখা দিতে পারে, একে বলা হয় গণনির্দেশ। সুইজারল্যান্ডের সংবিধানের কোনো আইন পরিবর্তন বা সংশোধনের জন্য গণনির্দেশ অবশ্যই গ্রহণ করতে হয়। এছাড়াও সুইডেন, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম প্রভৃতি দেশে গণনির্দেশের ব্যবস্থা প্রচলিত রয়েছে। প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডিয়াম যে কোনো অঙ্গরাজ্যের অনুরোধক্রমে যে কোনো বিষয়ে গণনির্দেশনার ব্যবস্থা করতে পারত। গণ উদ্যোগ। আইন প্রণয়ন বা আইন সংশোধনের ক্ষেত্রে জনসাধারণ যে উদ্যোগ গ্রহণ করে তাকে গণ উদ্যোগ বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে 19টি অঙ্গরাজ্যে এবং সুইজারল্যান্ডে এ ব্যবস্থার প্রচলন রয়েছে। পদচ্যুতি। মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বে জনপ্রতিনিধিকে আস্থা ভঙ্গ কিংবা গণবিরোধী কাজে লিপ্ত হওয়ার জন্য অভিযুক্ত করার মাধ্যমে অপসারণ করার পদ্ধতিকে পদচ্যুতি বলে। দক্ষিণ আমেরিকার কয়েকটি রাষ্ট্রে পদচ্যুতির নিয়ম প্রচলিত রয়েছে। গণভোট বা জনমত নির্ধারণ। সাধারণত যখন কোনো রাজনৈতিক বিষয় নির্ধারণের জন্য কিংবা সংবিধান সংক্রান্ত বিষয়ে জনমত যাচাইয়ের জন্য ভোট গ্রহণ করা হয়, তখন তাকে জনমত নির্ধারণ বা কোনো কোনো সময় গণভোটও বলা হয়ে থাকে। ভারত বিভক্তির প্রাক্কালে 1947 সালে আসামের সিলেট ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হবে কিনা সেজন্য গণভোট হয়েছিল। বাংলাদেশে 1977 সালের 30 মে মেজর জেনারেল জিয়াউর রহমান গণভোট করেন। এর উদ্দেশ্য ছিল তার প্রতি জনগণের আস্থা আছে কিনা তা যাচাই করা এবং তার জনমত বহির্বিশ্বে প্রচার করা। 1985 সালে রাষ্ট্রপতি জেনারেল এইচ.এম. এরশাদও এরূপ গণভোট করেন, তার প্রতি জনগণের আস্থা আছে কিনা তা বহির্বিশ্বে দেখানোর জন্য। বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনী আইনে রাষ্ট্রপতি সম্মতি দিবেন কিনা এজন্য 1991 সালের 15 সেপ্টেম্বর গণভোট অনুষ্ঠিত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 3বার গণভোট অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে। 1977 সালের 30 মে, 1985 সালে, 1991 সালের 15 সেপ্টেম্বর। এর আগে 1947 সালে আসামের সিলেট ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হবে কিনা সেজন্য আরেকটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা গণতন্ত্রের গুণ নিয়ে আলোচনা করব। যে গণতন্ত্রের গুণ কি কি রয়েছে। প্রথমে রাষ্ট্র পরিচালনায় সকলের অংশগ্রহণ। যে গণতন্ত্র বিশ্বাস করে যে যা সকলকে স্পর্শ করে তা সকলের দ্বারা নির্ধারিত হবে, সুতরাং রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে জনগণের অংশগ্রহণের প্রয়োজনীয়তা বলার অপেক্ষা রাখে না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এ অংশগ্রহণকে বিভিন্নভাবে উৎসাহ প্রদান ও নিশ্চিত করা হয়। বিশেষ ব্যক্তিগত মর্যাদার অনুপস্থিতি। গণতন্ত্রে ধনী দরিদ্র, ছোট বড়, সাধারণ অভিজাত সকল মানুষ এক ও অভিন্ন। কেউ বিশেষ মর্যাদার অধিকারী নয় বা কেউ বিশেষ সুবিধার অধিকারী নয়। বংশমর্যাদা অথবা ধন সম্পদের জন্য কাউকে বিশেষ মর্যাদা গণতন্ত্রে দেওয়া হয় না। সাম্য ও স্বাধীনতা সংরক্ষণ। যে গণতন্ত্র সাম্য ও স্বাধীনতার মতো মহান আদর্শে বিশ্বাসী। মানুষে মানুষে ভেদাভেদ নেই, সকল মানুষই সমান। গণতন্ত্র এই মহান আদর্শকে রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালায়। গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতাকে সংরক্ষণ করে। আইনের শাসন প্রতিষ্ঠা। গণতন্ত্র আইনের শাসনকে সমুন্নত রাখে। কোনো ব্যক্তিকে বিনা কারণে শাস্তি দেয়া হয় না এবং বিনা বিচারে আটক রাখা যায় না। আইনের চোখে সকল মানুষ সমান। জবাবদিহিতা বা দায়িত্বশীলতা। গণতন্ত্রে ক্ষমতাসীন সরকার তাদের কাজের জন্য আইনগত এবং নৈতিকভাবে জনগণের নিকট দায়ী থাকে। সরকারকে তাদের কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে হয়। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। গণতন্ত্র জনগণকে রাজনৈতিক দিক থেকে শিক্ষিত এবং অধিকার ও দায়িত্ব সচেতন করে তোলে। গণতন্ত্রে জনগণ নিজেদের শক্তি সম্বন্ধে অবহিত হয়। গণতন্ত্র রাজনৈতিক শিক্ষার পীঠস্থান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণতন্ত্রের আরো বেশ কিছু গুণ রয়েছে। বিপ্লবের আশঙ্কা হ্রাস। গণতন্ত্রে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনের ব্যবস্থা থাকায় বিপ্লব বা রক্তারক্তির মাধ্যমে ক্ষমতা দখলের প্রয়োজন হয় না, কেননা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন শাসক গোষ্ঠীকে বিনা রক্তপাতে ক্ষমতা থেকে বিদায় করা যায় বা পছন্দনীয় দল ও ব্যক্তিকে ক্ষমতায় বসানো যায়। সমৃদ্ধ ও উন্নত জীবনের সহায়ক। গণতন্ত্র সমৃদ্ধ ও উন্নত জীবন গঠনে সহায়ক। গণতান্ত্রিক রাষ্ট্রে শাসন কাজে সকলের অংশগ্রহণের সুযোগ থাকে বলে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে সবাই অর্থনৈতিক ও সামাজিকভাবে উপকৃত হয়। জনগণ নিজেরাই নিজেদের জন্য সমৃদ্ধ ও উন্নত জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। গণতান্ত্রিক শাসনে জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের শাসন পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায়। ফলে জনগণের ব্যক্তিত্ব বিকাশের সুযোগ ঘটে। ক্ষমতার অপব্যবহার রোধ। জনগণের সচেতনতা এবং সাংবিধানিক বিধিনিষেধের জন্য গণতান্ত্রিক সরকার ক্ষমতার অপব্যবহার করতে পারে না, কেননা স্বেচ্ছাচারী হলে বা ক্ষমতার অপব্যবহার করলে
সরকারকে নির্বাচনে পরাজয় বরণ করতে হয়। জাতীয় চরিত্র ও নৈতিক মানের উন্নতি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ অধিকার ও কর্তব্য সম্বন্ধে সচেতন থাকে। অধিকার ভোগ করার পাশাপাশি জনগণ নানাবিধ কর্তব্য পালন করে থাকে। গণতন্ত্রে জনগণ ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে সমষ্টির স্বার্থ রক্ষায় উদ্বুদ্ধ হয়। ফলে জনগণের জাতীয় চরিত্র ও নৈতিক মানের উন্নতি ঘটে। দেশপ্রেম বৃদ্ধিতে সহায়ক। গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা নির্বাচিত ও পরিচালিত সরকার। গণতন্ত্রে জনগণের দায়িত্ব, কর্তব্যবোধ এবং সচেতনতা বৃদ্ধি পায়। সরকার তাদের নিজেদের সরকার, এই অনুভূতি থেকে জনগণের মধ্যে দেশপ্রেম সৃষ্টি হয়। জনসম্মতি ভিত্তিক। গণতান্ত্রিক সরকার গঠিত হয় জনগণের সম্মতিক্রমে। জনসমর্থন হারালে নির্বাচনে সরকারকে পরাজিত হতে হয়। সুতরাং গণতন্ত্র হচ্ছে জনসম্মতি ভিত্তিক শাসন ব্যবস্থা। নমনীয় শাসন ব্যবস্থা। গণতন্ত্র নমনীয় শাসন ব্যবস্থা। প্রয়োজনীয় মুহূর্তে আলাপ আলোচনার মাধ্যমে শাসক বদল করা যায়। গণতন্ত্রে শাসকগণ পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় নিজেদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারে। সর্বাঙ্গীন উন্নতির সহায়ক। বার্কারের মতে গণতন্ত্র হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত সরকার। আলাপ আলোচনার মাধ্যমে সরকার পরিচালিত হয় বলে এরূপ সরকার জনগণের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সকল বিষয়ে উন্নতি সাধনে সক্ষম হয়। সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। বর্তমান সময়ের সকল প্রকার শাসনের মধ্যে গণতন্ত্রই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। কেননা একমাত্র গণতন্ত্রেই শাসক নির্বাচিত হন জনগণের দ্বারা এবং শাসকরা দায়ী থাকেন জনগণের নিকট। একমাত্র গণতন্ত্রেই শাসক ও শাসিত জনগণের স্বার্থকে এক অভিন্ন করে তোলে। অধ্যাপক মিল এজন্যই প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকারকে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলে অভিহিত করেছেন। সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ। গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের শাসন হলেও সংখ্যালঘুরা শাসন ব্যবস্থার সমালোচনার পূর্ণ সুযোগ পেয়ে থাকে। সংখ্যালঘুরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণতন্ত্র নিয়ে আলোচনা আজকের মধ্যে এখানেই শেষ। আবার দেখা হবে আগামী ক্লাসে পরের টপিকস নিয়ে বা বাকি অংশ নিয়ে আলোচনা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।